একবার ভেবে দেখুন তো, কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবীটা ঠিক কেমন ছিল। একদম শুরুতে আমাদের এই চিরচেনা গ্রহটা ছিল স্রেফ একটা ফুটন্ত গলিত আগুনের গোলক। বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যিই তাই। আর সেই চরম উত্তাপ, প্রচণ্ড চাপ আর কোটি কোটি বছরের সুদীর্ঘ সময়, এই সব কিছু মিলে কিভাবে আমাদের চারপাশের এত জিনিসপত্র, এমনকি আধুনিক পৃথিবীকে সচল রাখা জ্বালানিগুলো তৈরি করল, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। চলুন পৃথিবীর এই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটায় একটু ডুব দেওয়া যাক। আজ আমরা মূলত যে বিষয়গুলোর মধ্য দিয়ে যাব তা হল, প্রথমে পৃথিবীর পাথুরে ভিত্তি, এরপর আকরিক থেকে কিভাবে ধাতু আসে সেটা দেখব, তারপর শক্তিশালী সংকর ধাতু তৈরি, জীবাশ্মের দারুণ সব গল্প এবং একদম শেষে আধুনিক বিশ্বের জ্বালানি। তো চলুন প্রথম ভাগ থেকেই শুরু করা যাক, পৃথিবীর পাথুরে ভিত্তি। পৃথিবীর সৃষ্টির একদম প্রথম দিকে পুরো গ্রহটাই ছিল গলিত শিলার এক বিশাল সমুদ্র, মানে আক্ষরিক অর্থে তরল আগুন। আমরা জানি যে মাটির যত গভীরে যাওয়া যায়, চাপ আর তাপ তত বাড়তে থাকে। এই প্রচণ্ড তাপে পাথরগুলো গলে তরল অবস্থায় থাকে, যাকে আমরা বলি ম্যাগমা। আর আগ্নেয়গিরির মুখ বা পাথরের ফাটল দিয়ে এই ম্যাগমা যখন ধেয়ে বাইরে বেরিয়ে আসে, তখন আমরা তাকে বলি লাভা। বাইরে এসে এই লাভা ধীরে ধীরে ঠান্ডা হয় আর জমাট বেঁধে একদম শক্ত পাথরে পরিণত হয়। এভাবেই কিন্তু তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম শক্ত আবরণ, মানে যাকে আমরা আগ্নেয় শিলা বলি। এখন পৃথিবীর সমস্ত পাথরকে কিন্তু আমরা মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো এই আগ্নেয় শিলা, যেমন ধরুন ব্যাসাল্ট বা রেল লাইনে যে কালো পাথরগুলো আমরা দেখি, এর মধ্যে পিউমিস বা ঝামা পাথরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা আসলে উত্তপ্ত ম্যাগমার ফেনা থেকে খুব দ্রুত জমাট বেঁধে তৈরি হয়, যে কারণে এর গায়ে এত অসংখ্য ছিদ্র থাকে। এরপর দ্বিতীয়টি হলো পাললিক শিলা। হ্রদ বা সমুদ্রের নিচে বছরের পর বছর ধরে পলি জমতে জমতে একদম লক্ষ লক্ষ বছরের চাপে এটা তৈরি হয়। বেলে পাথর বা চুনাপাথর হলো এর সেরা উদাহরণ। আর তৃতীয়টি হলো পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। আসলে আগ্নেয় বা পাললিক শিলা যখন মাটির অনেক গভীরে প্রচণ্ড তাপ আর চাপে পড়ে, তখন তারা সম্পূর্ণ নতুন রূপ পায়। যেমন চুনাপাথর বদলে গিয়ে একদম ঝকঝকে মার্বেল হয়ে যায়। দারুণ না বিষয়টা? এবার চলুন আমাদের দ্বিতীয় ভাগে যাই, আকরিক থেকে ধাতু নিষ্কাশন। আচ্ছা, খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্যটা কি আমরা জানি? মানব সভ্যতার বিকাশে এটা বোঝা কিন্তু খুবই জরুরি। প্রকৃতিতে বিভিন্ন ধাতু সাধারণত বালি বা মাটির সাথে মিশে যৌগ হিসেবে থাকে, যাকে আমরা খনিজ বা মিনারেল বলি। কিন্তু মজার ব্যাপার হলো, সব খনিজ থেকেই কিন্তু সহজে ধাতু বের করা যায় না। তো যেসব নির্দিষ্ট খনিজ থেকে খুব সহজে এবং সবচেয়ে বড় কথা কম খরচে বা লাভজনকভাবে ধাতু আলাদা করে বের করে আনা সম্ভব, শুধুমাত্র তাদেরকেই আমরা আকরিক বা ওর বলে থাকি। আমাদের এই আধুনিক শিল্পের যত ধাতু আমরা দেখি, তার সবই আসে এই আকরিকগুলো থেকে। এখানে কি দারুণ একটা ভৌত আর রাসায়নিক রূপান্তর ঘটছে খেয়াল করুন। একদিকে আমরা দেখছি লোহার প্রধান আকরিক হেমাটাইট, দেখতে একদম সাধারণ অনুজ্জ্বল মাটির ঢেলার মতো, তাই না? কিন্তু কারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন এর ভেতর থেকে অক্সিজেনটা সরিয়ে নেওয়া হয়, তখন ভেতর থেকে বেরিয়ে আসে একদম চকচকে, জমাট আর শক্তিশালী বিশুদ্ধ লোহা। আমাদের চারপাশের বিশাল বিশাল দালান বা ব্রিজ নির্মাণের মূল ভিত্তিই কিন্তু এই রূপান্তরটা। আর এই পাথুরে রুক্ষ জিনিসটা কি বলুন তো? এটা হলো বক্সাইট, মানে অ্যালুমিনিয়ামের আকরিক। সত্যি বলতে কে বলবে যে এই ভারী এবড়োখেবড়ো মাটির মতো পাথরের ভেতরেই লুকিয়ে আছে হালকা, চকচকে আর দারুণ কাজের অ্যালুমিনিয়াম? এই ধাতু নিষ্কাশনের পুরো প্রক্রিয়াটাই আসলে বিজ্ঞানের এক জাদুকরী দিক। এই অ্যালুমিনিয়াম ছাড়া কি আমরা আমাদের বিমান বা ধরুন রান্নাঘরের নিত্যদিনের বাসনপত্র কল্পনা করতে পারি? একদমই না। ধাতু নিষ্কাশনের আরও একটা চমৎকার উদাহরণ হল তামা। তামার আকরিক কপার গ্ল্যান্ডস দেখতে কিছুটা কালচে সবুজ পাথরের মতো, কিন্তু শোধনের পর এটা একদম লালচে সোনালি রঙের বিশুদ্ধ তামার পাতে পরিণত হয়। বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে তামা তো একদম অতুলনীয়। আমাদের চারপাশের যত বৈদ্যুতিক তার আর যন্ত্রপাতি আছে, তার সবগুলোরই প্রাণভমরা হল এই পাথর থেকে নিষ্কাশিত তামা। আচ্ছা, এবার আমাদের তৃতীয় ভাগে আসা যাক, কিভাবে আমরা আরও শক্তিশালী সংকর ধাতু তৈরি করি। ব্যাপারটা বেশ মজার। আমরা যদি কোনো একটা ধাতুর সাথে অন্য একটা ধাতু বা ধরুন কোনো অধাতু একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে গলাই এবং তারপর সেই মিশ্রণটাকে ঠান্ডা করি, তাহলে আমরা সম্পূর্ণ নতুন একটা পদার্থ পাই। একেই বলা হয় সংকর ধাতু বা অ্যালয়। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? মিশ্রিত হওয়ার পর এই নতুন ধাতুর এমন কিছু অসাধারণ গুণাগুণ তৈরি হয়, যা মূল বিশুদ্ধ ধাতুগুলোর মধ্যে একাকী কখনোই ছিল না। অনেকটা সুপার পাওয়ার মতো আর কি। চলুন কয়েকটা চেনা উদাহরণ দেখি। এই যে প্রাচীনকালের ব্রোঞ্জ, সেটা তৈরি হয়েছিল তামা আর টিন মিশিয়ে। আবার তামা আর দস্তা মেশালে তৈরি হয় পিতল। তবে সবচেয়ে চমৎকার উদাহরণটা বোধহয় ইস্পাত বা স্টিল।
শুধু বিশুদ্ধ লোহা দিয়ে যদি আমরা ব্রিজ বানাই সেটা কিন্তু সহজেই ভেঙে পড়তে পারে, কিন্তু লোহার সাথে সামান্য একটু কার্বন মিশিয়ে দিলেই তা অত্যন্ত শক্ত ইস্পাতে পরিণত হয়, যা বিশাল সব ওজন অনায়াসে সহ্য করতে পারে। আবার ভাবুন, লোহার সবচেয়ে বড় শত্রু কি? জং বা মরিচা ধরা, তাই তো? কিন্তু এই লোহার সাথেই যখন ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়, তখন এর জং ধরার ক্ষমতাই নষ্ট হয়ে যায়। এই সংকর ধাতুগুলোই কিন্তু আমাদের আধুনিক সভ্যতাকে আক্ষরিক অর্থে টিকিয়ে রেখেছে। এই পর্যায়ে আমরা জানব চমৎকার একটা বিষয় নিয়ে, আমাদের চতুর্থ ভাগ, জীবাশ্মের গল্প। জীবাশ্ম বা ফসিল তৈরি হওয়ার এই দীর্ঘ প্রক্রিয়াটা কিন্তু জাস্ট অবিশ্বাস্য। ধরুন, আজ থেকে কোটি কোটি বছর আগে একটা মাছ মারা গিয়ে জলের নিচে কাঁদায় তলিয়ে গেল। প্রথমে তার দেহের নরম অংশগুলো পচে নষ্ট হয়ে যায়, পড়ে থাকে শুধু তার শক্ত কঙ্কালটা। এরপর সেই কঙ্কালের উপর ধীরে ধীরে পলিমাটি জমতে থাকে। লক্ষ কোটি বছর ধরে মাটির নিচে এই প্রচণ্ড তাপ আর চাপে সেই হাড়গোড়গুলার রাসায়নিক পরিবর্তন ঘটে, আর একসময় তা পুরোপুরি পাথরে পরিণত হয়। এই পাথরে পরিণত হওয়া জীবের অবশিষ্টাংশকেই আমরা বলি জীবাশ্ম। সময় আর চাপ কিভাবে জৈব পদার্থকে পাথরে রূপান্তর করে, এটা তার একটা অকাট্য প্রমাণ। আর হ্যাঁ, জীবাশ্ম যে শুধু প্রাণীদেরই হয় তা কিন্তু নয়। আপাত দৃষ্টিতে এটাকে একটা সাধারণ কয়লার টুকরো বলে মনে হতে পারে, কিন্তু ভালো করে খেয়াল করুন, এর গায়ে স্পষ্ট একটা গাছের পাতার ছাপ রয়ে গেছে। কোটি কোটি বছর আগে পৃথিবীতে এমন অনেক গাছ ছিল যা আজ আর নেই। জলাভূমিতে সেই সব গাছ মাটি চাপা পড়ার পর মাটির নিচের তীব্র তাপ আর চাপে পাতার যৌগগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে, তৈরি হয় কয়লা। আর সেই কয়লার বুকে এভাবেই রয়ে যায় প্রাচীন পাতার ছাপ। এই প্রমাণটাই আমাদের বুঝিয়ে দেয় যে কয়লার উৎপত্তি আসলে আদিমকালের উদ্ভিদ থেকেই হয়েছে। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ ভাগে, আধুনিক বিশ্বের জ্বালানি। ঠিক যেভাবে উদ্ভিদ থেকে কয়লা তৈরি হয়েছে, একদম একইভাবে তৈরি হয়েছে আমাদের তরল সোনা, মানে পেট্রোলিয়াম। অগভীর সমুদ্রের নিচে থাকা অণুজীব এবং উদ্ভিদ মারা যাওয়ার পর তা সমুদ্রের তলদেশে জমা হয়। এরপর বালি ও পলির নিচে তা বছরের পর বছর ধরে চাপা পড়তে থাকে। কোটি কোটি বছর ধরে পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপ আর উপরের পাললিক শিলার চাপে এই পচনশীল জৈব যৌগগুলো নানা পরিবর্তন ঘটতে থাকে। আর হ্যাঁ, শেষমেশ তা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। এই কারণেই কিন্তু কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে আমরা একসাথে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল বলে থাকি। তবে একটা ব্যাপার আছে, মাটি থেকে তোলা অপরিশোধিত পেট্রোলিয়াম কিন্তু সরাসরি জ্বালানি হিসেবে মোটেও ব্যবহার করা যায় না। আসলে এটা বেশ চটচটে একটা তরল মিশ্রণ। রিফাইনারিতে বা শোধনাগারে এটাকে শোধন করে তবেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের অমূল্য সব জ্বালানি পাই। এই যেমন ধরুন, স্টোভ জ্বালানোর জন্য কেরোসিন, গাড়ি চালানোর জন্য পেট্রোল আর ডিজেল, এমনকি আমাদের রান্নার কাজে ব্যবহৃত এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। চমকপ্রদ ব্যাপার হলো, শুধু জ্বালানি নয়, আমাদের রোজকার ব্যবহৃত নানা ধরনের প্লাস্টিক, রং এবং পিচ্ছিল করার তেলও তৈরি হয় এই পেট্রোলিয়াম জাত যৌগ থেকে। মানে আমাদের পুরো আধুনিক জীবনযাত্রাটাই এই প্রাচীন মিশ্রণটির ওপর প্রবলভাবে নির্ভরশীল। পেট্রোলিয়ামের ঠিক ওপরেই জমা থাকে প্রাকৃতিক গ্যাস, যার প্রধান উপাদান হল মিথেন। এই গ্যাসকে যখন প্রবল চাপে সিলিন্ডারে ভরা হয়, তখন তাকে আমরা বলি সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। রাস্তায় চলাচলকারী সাধারণ ডিজেল চালিত গাড়ির তুলনায় সিএনজি চালিত যানবাহনে দূষণের পরিমাণ কিন্তু অনেকটাই কম হয়। আমাদের সেই সুপ্রাচীন জীবাশ্ম জ্বালানিরই একটা তুলনামূলক পরিষ্কার আর দারুণ কার্যকরী ব্যবহার হল এই সিএনজি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর গলিত ম্যাগমা থেকে শুরু করে আকরিক হয়ে আজকের আধুনিক ইঞ্জিন চালানোর জীবাশ্ম জ্বালানি পর্যন্ত এই দীর্ঘ যাত্রাটা সত্যিই অবিশ্বাস্য, তাই না? কিন্তু শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভাবুন তো, এই জীবাশ্ম জ্বালানিগুলো তৈরি হতে সময় লেগেছে কয়েক কোটি বছর, অথচ আমরা আমাদের এই আধুনিক যুগে তা পুড়িয়ে শেষ করে ফেলছি মাত্র কয়েকশো বছরের মধ্যেই। এই সম্পদ তো আর অফুরন্ত নয়। তাহলে প্রাগৈতিহাসিক পৃথিবীর এই সঞ্চিত সম্পদের উপর আমাদের সভ্যতা আর ঠিক কতদিন চলতে পারবে? ভবিষ্যৎ শক্তির সন্ধানে নতুন কোনো পথ ভাবার সময় কি এখনই আসেনি? আজ এ পর্যন্তই। আশা করি এই পর্বটি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন।